নেত্রকোনা বাংলাদেশের এক অনন্য রত্ন। প্রকৃতির অপার সৌন্দর্য, নদী-নালা, পাহাড়, টিলা আর সৌন্দর্যময় নিদর্শনের ভরপুর এই অঞ্চল। এখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত চন্দ্রডিঙ্গা পাহাড়। বিরিশিরির প্রধান আকর্ষণ চীনামাটির পাহাড়, রয়েছে পাহাড়ে গড়ে ওঠা শান্ত পাহাড়িদের গ্রাম এবং অসংখ্য পাহাড়ি টিলা। তাহলে চলুন দেখে আসা যাক কিভাবে যাবেন এই নেত্রকোনাতে, কোথায় থাকবেন, কি কি খাবেন আর কতই বা খরচ হবে তার পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড। আমার আজকের ভ্রমণযাত্রা শুরু হয় ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে। গন্তব্য নেত্রকোনার কলমাকান্দায়। এই যাত্রায় আমি যাচ্ছি রাত 10টা 30 মিনিটের সালমান পরিবহনের একটি নন এসি বাসে চড়ে, যার টিকিট মূল্য 450 টাকা। জেনে রাখা ভালো, রাত 10টা 30 মিনিটের পর ঢাকা থেকে সরাসরি কলমাকান্দার উদ্দেশ্যে আর কোনো বাস যাতায়াত করে না। আবার এইসব বাসের স্থায়ী কোনো টিকিট কাউন্টার নেই, তাই আগে থেকেই মোবাইল কলে বুকিং করে রাখা কিংবা আমাদের মতো আগেভাগেই চলে আসুন টিকিট কাটতে। এছাড়াও চাইলে ট্রেনে করে যেতে পারেন। সেক্ষেত্রে প্রথমে নেত্রকোনা রেল স্টেশনে, সেখান থেকে 150 টাকায় লোকাল সিএনজিতে করে চলে যান কলমাকান্দা বাজারে। রাত 10টা বেজে 30 মিনিট বিসমিল্লা বলে আমাদের যাত্রা শুরু হয় কলমাকান্দার উদ্দেশ্যে। রাত 2টা বেজে 20 মিনিট আমাদের আজকের যাত্রা বিরতি দেওয়া হয় ময়মনসিংহের হোটেল ফাতেমাতে। জেনে রাখা ভালো, যাত্রা বিরতির এসব হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি, তাই খাবার নেওয়ার আগে অবশ্যই দরদাম জিজ্ঞেস করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। 30 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবারও ছুটে চলল শান্তির খোঁজে কলমাকান্দার উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 5টা বেজে 20 মিনিট, আর আল্লাহর অশেষ রহমতে আমি আছি এখন ঠিক কলমাকান্দা বাজারে। আর বাসটি কিন্তু আমাকে ঠিক এইখানেই নামিয়ে দেয় ঠিক 4:30টার সময়। আর আমি এরকম একটি হোটেলের মধ্যে সকালে নাস্তা করলাম প্লাস ওয়েট করলাম। আর এখন কিন্তু বিভিন্ন পর্যটকরা এসে পড়ছে ঠিক এই কলমাকান্দা বাজারে, তারা এই স্পটগুলিতে ঘুরবে। এখন যাব ঠিক গাড়ি ভাড়া করার জন্য, যে গাড়িতে করে চলবো আজকের সারাদিন। মামা, এই কলমাকান্দাতে আর দুর্গাপুরে যে কয়টা স্পট আছে আর কত টাকা লাগে ঘুরতে? আপনার সর্বনিম্ন হইল 1500 টাকা, ঠিক আছে, মোটরসাইকেল ভাড়া সারাদিনের জন্য, যেটা কিনা লাগে না, একটু কম লাগে, 5-6টা হয়, 5-6টা হবে আজকে। মাত্র 1200 টাকায় সারাদিনের জন্য আমরা একটি বাইক ভাড়া করে নিলাম, যেখানে আমাদের ঘুরিয়ে দেখাবে কলমাকান্দা সহ দুর্গাপুর ও বিরিশিরির বেশ কয়েকটি জনপ্রিয় স্থানে। আপনারা চাইলে সিএনজি বা অটোকারও ভাড়া করতে পারেন, যার সারাদিনের জন্য অটো ভাড়া পড়বে 1200 টাকা ও সিএনজির জন্য ভাড়া পড়বে 1500 টাকা। দিনের প্রথমেই আমরা যাত্রা শুরু করলাম অজানা সৌন্দর্যের এক লোকায়িত রত্নে, পাঁচগাঁয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ে, যা যেতে সময় লাগবে 30 মিনিট আর দূরত্ব বিবেচনায় 14 কিলোমিটার। এই সকাল সকালই কিন্তু ঠিক 14 কিলোমিটার পর পাড়ি দিতের মধ্যেই এরকম সুন্দর বৃষ্টির ছোঁয়া। আর ওই যে আমার পিছনে কিন্তু সে চন্দ্রডিঙ্গা পাহাড়টা, সূর্যটা উঠতে শুরু করছে, চারপাশে যেন অন্যরকম স্বর্গীয় এক অনুভূতি। আর ঠিক চলছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে। এই সকালবেলার আসার মেইন কারণই হচ্ছে গাড়ি আমাকে এই পর্যন্ত আইনা নামিয়ে দিছে, আর যদি একটু সময় একটু ওভার করতাম তাহলে আসলে অনেক দূরে নামায় দিত। তো এই জায়গায় পর্যন্ত গাড়ি আসছে, আর এগুলি কিন্তু আমাদের সে বাঙালি পাড়া। আর যদি দেখায়, এই যে হচ্ছে মেইন আকর্ষণ চন্দ্রডিঙ্গা পাহাড়। এই পাশে বাংলাদেশে আসি আমি, এখনও যে পর্যায়ে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। এই যে এদিকে একটা ছোট পিলার রয়েছে, এর ওই পাশেই কিন্তু ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, পাহাড় চন্দ্রডিঙ্গা। আর এই যে এদিকে হচ্ছে বটগাছতলা, চন্দ্রডিঙ্গার অন্যতম একটি স্পট। যাব প্রথমে ঝর্নার দিকে, এই পথটা ধরে যতটুকু পারি ভিতরে ঢুকবো। আমি আসলে এখন ঠিক চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে ঢুকলাম, আর এই যে দেখতে পারলাম আমার ঠিক মাতৃভাষাতে লেখা বাংলা। আর আমি যখন ঠিক অপোজিটে হব তখন কিন্তু ইন্ডিয়ার প্রোনাউন্সিয়েশন ঠিক IND, দ্যাটস মিন এই পার্টটা আসলে ইন্ডিয়ার, আর আমার পিছনে পার্টটা হচ্ছে বাংলাদেশের। যদি আমি দেখাই ইন্ডিয়ার পার্টটা, পিছনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড়ি দৃশ্য। প্রকৃতি যেন এই জায়গায় সুন্দর করে উপস্থাপনা করেছে, ঠিক চিত্রাঙ্গনের মতো। এই পাহাড়টা কিন্তু আসলে মেঘালয় রাজ্যের একটা অংশ, আর যেটা কিনা আমরা বলে থাকি ঠিক কলমাকান্দা। আসলে কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাহাড়
এই চন্দ্রডিঙ্গা পাহাড় কিন্তু আসলে অসাধারণ। অনেকে বলে থাকেন যে রিসেন্ট সময় নাকি এ জায়গায় আসা যায় না। ঢুকবো আমি, দেখি কতটুকু পারি। আমরা আছি ঠিক 2 জন, আর বিভিন্ন পর্যটকরা কিন্তু আসতেছে। আসলে সকালবেলায় এই কিছুক্ষণ সময়ের জন্যই আপনারা যে কারেন্ট সিচুয়েশন আসতে পারবেন, পরবর্তী সময় যদি সিচুয়েশন নর্মাল হয় তাহলে তো ইজিলি ঘোরা যাবে। অলমোস্ট 5 থেকে 7 মিনিটের মতো হবে ট্রেক করে আসলে চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে ঢুকলাম, আর চোখেই পড়লো ছোট একটা মিনি ঝর্ণা। এই জায়গায় কিন্তু আসলে অসংখ্য ঝর্ণা রয়েছে। আপনারা জানেন এই মেঘালয়ের পাটটা কিন্তু অনেক অনেক ঝর্ণা রয়েছে। আসলে ড্রোন ফুটেজের মাধ্যমে কিন্তু এই ঝর্ণাগুলি ক্যাপচার করা যায়। আর এই যে পাহাড়ের যে সৌন্দর্যটা আসলে অসাধারণ। যতটুকু পারি ভিতরে ঢোকার ট্রাই করব, আর দেখাবো আপনাদেরকে এই আসল সৌন্দর্যটা। ওই যে ঠিক ওই পাশে ছিল আসলে ছোট ঝর্ণাটা, এদিক দিয়ে ট্রেকিং করে আসলাম। আর সামনের দৃশ্যটা কিন্তু আসলে অসাধারণ। যদি পারতো মনে এখানে থেকে যেত আসলে। আর বড় ঝর্ণাটাই এক্স্যাক্ট এই যে, আসলে এখন ওই রকম পানি পড়তেছে না, বাট যে ঝর্ণার লেয়ারটা দেখাই যায়, এই যে পানি পড়তেছে। আর এই যে ঝিরিপথ কিন্তু এর থেকেই সৃষ্টি হচ্ছে। আর এখানে অসংখ্য আসলে পাথর, বড় বড় অনেক। আর এই যে পাহাড়ি একটা পরিবেশ, অসাধারণ সুন্দর দৃশ্য। তো যতই হাঁটছি ততই কিন্তু ঠিক গহীনে প্রবেশ করছি। আর প্রাকৃতিক যে সৌন্দর্যটা আসলে এটা অসাধারণ, বলে প্রকাশ করার মতো না। এরকম একটা সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে যতটুকু গহীনে যাচ্ছি ততটুকু খালি বড় বড় পাহাড়, এরকম সুন্দর বড় বড় পাথর আর ঝিরিপথ তো রয়েছেই। আসলে এটা অসাধারণ। আসলে এটা হচ্ছে একটা ইন্ডিয়ার পার্ট। সো আসলে এত ডিপলি না যাওয়াটাই বেটার আমি মনে করি। তো এই তো ঝর্ণা দুটি ভিজিট করে আসলাম, আর এখন যাচ্ছি ঠিক এই চন্দ্রডিঙ্গার অন্যতম আরেকটি আকর্ষণ, ঠিক বটগাছতলা। আর এক পাশে কিন্তু ঠিক ইন্ডিয়া, আর ঠিক অন্য পাশে কিন্তু আমাদের মাতৃভূমি বাংলাদেশ। যাচ্ছি ঠিক এখন এই সুন্দর এক পথটা ধরে ঠিক বটগাছতলার দিকে। আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক আসছে এই চন্দ্রডিঙ্গা পাহাড় ভিজিট করার জন্য। তো এই তো চলে এসেছি এই চন্দ্রডিঙ্গার ঠিক বটগাছতলা। আর এটা সৌন্দর্যটা কিন্তু আসলে অসাধারণ। এক পাশে চলে গেছে ঠিক ঝর্ণা স্রোতগুলি, আর আরেক পাশে কিন্তু এরকম পাহাড়ের মধ্যে দিয়ে আসলে এরকম বটগাছতলা। আর আজকে কিন্তু প্রচুর পর্যটক এই বটগাছতলায় দেখতেই পাচ্ছেন। জাস্ট এটার সৌন্দর্যটা উপভোগ করার জন্য প্রতিটি মানুষই কিন্তু মোবাইলে কিংবা ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে রাখতেছে এই বটগাছতলার সৌন্দর্যটা। ঝর্ণা দেখতে আসেন তাইলে 5:30টার সময় এখানে উপস্থিত থাকতে হবে চন্দ্রডিঙ্গা। তাইলে বিজিবি আসে না, তখন আপনি আমরা দেখায় টেখায় বাইকে সুন্দর নীরবে নিয়ে যাইতে পারবো। যদি 7টার পরে আসেন তাইলে আর চন্দ্রডিঙ্গাতে ঢুকা যাবে না, তাইলে বিজিবি সমস্যা হবে। এই তো মাত্রই চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে বের হয়ে আসলাম, আর এখন কিন্তু অলমোস্ট 8টা বেজে গেছে। দ্যাটস ওয়াই কিন্তু ভিতরে এখন ঢুকতে দিচ্ছে না। এই যে বাইরে দাঁড়িয়ে আছে, এদিকে সীমান্তবর্তী টহল রয়েছে বিজিবিদের। আসলে এই যে ওনারা টহল দিচ্ছে, এই জায়গায় থেকে ওনারা থাকে আর কি, ওই যে সামনে রয়েছে। তো যখনই আসবেন অবশ্যই ট্রাই করবেন সকালে আসতে। বর্তমান যে সিচুয়েশন সবাই জানেন, সো ভিতরে ঢুকতে হলে অবশ্যই সকালবেলা আসা ট্রাই করবেন। রয়েছে ওদিকে বটগাছতলা, এদিকে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা, এগুলি দেখতে হলে অবশ্যই সকালবেলা আসা ট্রাই করবেন। আর এই সুন্দর পাড়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আসলে সামনে গেলে বোঝা যায় না, দূর থেকে আসলে এরকম সুন্দর কতটুকু ফিল করা যায়। এদিকগুলি কিন্তু আমাদের বাংলাদেশি, ওই দেখতেই পারলেন, আসলে দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। চন্দ্রডিঙ্গা পাহাড় দেখে যখন কলমাকান্দার আরও ট্যুরিস্ট স্পটগুলোর পথে যাত্রা করছিলাম, তখনই পথে ধরা দিল এক অপরূপ গ্রামীণ সৌন্দর্য। পথের এক পাশে সবুজে ঢাকা পাহাড়, আর অন্য পাশে সোনালি ধানক্ষেত। মনে হলো প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে রেখেছে এই কলমাকান্দাতে। এই ঘোড়া দিয়া হাল চাষ করে দিয়েছেন, কষ্ট হয় না? এটা ছোট না, এটা আপনারা কি এভাবেই আর কি হাল চাষ করেন? চলে এসেছি এখন ঠিক এক স্মৃতিময় স্থানে, যেখানে কিনা 7 জন বীর মুক্তিযোদ্ধাদের কবর দেওয়া হয়েছিল, ঠিক 7 শহীদের মাজার নামে স্পটটিতে। আর এই জায়গায় কিন্তু একদম ছায়াচ্ছন্ন একটা পরিবেশ। আর আজকে কিন্তু প্রচুর পর্যটক আসছে এই জায়গাটা দেখার জন্য,
যেখানে কিনা রয়েছে এরকম সীমানা অতিক্রমের এদিকে আসলে অনেকগুলি ব্যানার দেওয়া। আর এই যে এপাশেই নদীটা কিন্তু একদম সরাসরি ওই যে ইন্ডিয়ার থেকে পানিগুলি একদম বয়ে আসতেছে। আর এই যে সামনে কিন্তু একটা ব্রিজ আছে যেটা কিনা কানেকশন হয়েছে এপার থেকে এপারে। আর এদিকে কিন্তু অনেক বড় বড় পাহাড়, আর এদিকে একদম টিলাও বলতে গেলে চলে না, আশেপাশে সব বড় পাহাড়গুলি আসলে এগুলিকে একদম ইন্ডিয়ার অংশ। কলমাকান্দায় আমরা আরও কিছু ট্যুরিস্ট স্পটে গিয়েছিলাম যেগুলির সাথে জড়িয়ে আছে কিছু দুঃখদায়ক স্মৃতি। সেগুলো ভিডিওর শেষ অংশেই জানাবো আপনাদেরকে। কলমাকান্দা থেকে দুর্গাপুর উপজেলা যাওয়ার পথেই পড়ে সোমেশ্বরী নদী, আর এই সোমেশ্বরী নদী পার হতে 2 জনের 20 টাকা, সাথে মোটর বাইকের জন্য 10 টাকা। আর এই নদীর পানির জলরাশি কিন্তু পাশের দেশে ভারত হতেই আসে। চলে এসেছি কিন্তু এখন ঠিক কলমাকান্দা থেকে দুর্গাপুর উপজেলায় ঠিক বিজয়পুরে। আর এখন কিন্তু এই দুর্গাপুর উপজেলার ঠিক অন্যতম একটি ট্যুরিস্ট স্পটে কমলা বাগানে এসে পড়েছি। আর এই কমলা বাগানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এ জায়গায় আসলে কোনো বাগান নেই। তো এরকম একটা টিলা আছে সুন্দর, তো এই টিলাটা বেয়ে বেয়ে উপরে উঠতেছি, বেশ বড়ই একটা টিলা, উপরে উঠবো। আর এ জায়গা থেকে ঠিক একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ার থেকে ইন্ডিয়ার কিছু পাহাড়ের অ্যামেজিং ভিউ দেখা যায়। ওই নিচের থেকে ট্রেক করে এই উপরে উঠলাম। ঠিক কমলাবাগান টিলার উপরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, বাট এই ওয়াচ টাওয়ারটা কাটাতার দেওয়া, জাস্ট মিন উপরে ওঠা যায় না। তাছাড়া এই কমলা বাগানে আসলে কোনো কমলা বাগানে কোনো বাগানই নেই, রয়েছে এরকম সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। বিন্দু পরিমাণে আজকে পর্যটক দেখতে পাচ্ছি না, 2 জন আছে খালি, আসলে ওইরকমটা ভাল লাগে নেই এই স্পটটা। তো চলে যাচ্ছি সোমেশ্বরী নদীতে গোসল করব, প্লাস ওই জায়গায় কিছু ট্যুরিস্ট স্পট অ্যাট্রাকশন আছে। চলে এসেছি এই বিজয়পুর ঘাটে, যেটাতে কিনা দেখব এই সোমেশ্বরী নদীর বেশ কিছু জনপ্রিয় স্পটে দেখব ইন্ডিয়ার মেঘালয় কোলগেসে ঠিক 0 পয়েন্টে। তো এখন যাব ঠিক জনপ্রতি 50 টাকা করে রিজার্ভ একটি নৌকা ভাড়া করলাম, যেটিতে করে দেখব আশেপাশের বেশ কিছু জনপ্রিয় স্পট। আধা ঘন্টা সময় দেয়, ওইখানে নামে ছবি তুলে আবার নিয়ে আসি। কোন জায়গায় নিয়ে যেতে পারে? আবার ওইদিকে আছে আপনার রানীগুয়া পাথরের পাহাড়, ওইদিকেও নিয়ে যায়, ওইদিকেও একই সেম ভাড়া 50 টাকা করে পার হেড। মানে সবগুলা টোটাল সবগুলা 1.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, 1.5 ঘন্টা ঘুরলে আপনার যদি 10 জন হয়, 10 জনে আপনার যদি সবগুলা ঘুরে আমরা 700 থেকে 800 টাকা ভাড়া দিই। আমরা নদী পথে 4টা স্পট আছে। আমরা এক সাইডে নেই 0 পয়েন্ট মেঘালয় সাইড সীমান্ত পিলারে। চলে এসেছি কিন্তু ঠিক সোমেশ্বরী নদীর অপোজিটে, যে জায়গায় কিন্তু ইন্ডিয়ান 0 পয়েন্ট। আর এই জায়গায় ওদিকে কিন্তু বিজিবির ক্যাম্পটা, আর এই যে এদিকে হচ্ছে বিএসএফের ক্যাম্প। আর এই পাশে সোমেশ্বরীর এই পাশটা কিন্তু এই যে বাড়িঘর কিলো, এগুলি কিন্তু আমাদের বাঙালিদের। আর এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়ান 0 পয়েন্ট, ওই যে ওগুলি যাচ্ছে ওগুলি ইন্ডিয়ানই লোকজন আসলে। তো ওদিকে আমাদের যাওয়া নিষেধ। আর বিএসএফ ক্যাম্প এদিকে কাঠতারা বর্ডার দেওয়া, সোমেশ্বরী নদীটা এদিকে অসাধারণ একটা। আর এই জায়গার মানুষের আসলে প্রধান পেশাই হচ্ছে সোমেশ্বরী নদীর এরকম পাথরগুলি উত্তোলন করে জীবিকা নির্বাহ করা। আর এই জায়গায় ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে বালিগুলি উত্তোলন করতেছে। আর ওই যে অনেক পর্যটকই কিন্তু এই জায়গায় আসছে গোসল করার জন্য, বাট পানি কম, দ্যাটস ওয়াই নামতাছি না। চলে এসেছে কিন্তু এখন দুর্গাপুর চীনামাটি পাহাড়, যেটা কিনা এই দুর্গাপুরের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এক্স্যাক্ট অনেকে এটা বিরিশিনী নামেও পরিচিত হয়ে থাকেন। আর এটা কিন্তু অপূর্ব সুন্দর, এরকম পাহাড়ের মধ্যে দেখলে মনে হবে যেন চিত্র অঙ্কনের মতো, তার মধ্যে এরকম সুন্দর সবুজ পানি, অসাধারণ দৃশ্য। আর এটা কিন্তু এক পাশে এরকম টিলা, ওই পাশেও কিন্তু বেশ বড় একটি টিলা রয়েছে। আশেপাশে ভিউটা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা সুন্দর দৃশ্য এই দুর্গাপুর চীনামাটি পাহাড়ের মধ্যে। এই পাহাড়টাতে কিন্তু বেশ ভালোই ট্রেক করা লাগবে অবশ্য, যখন উপরে উঠবেন এই সুন্দর অ্যামেজিং একটা লেকের ভিউ দেখতে পারবেন। আর এই যে চীনামাটির যে পাহাড়গুলি অনেকটা কালারিংয়ের মতো মনে হবে দেখলে অবশ্য, বাট অনেকটাই সুন্দর আছে। সবুজের প্রকৃতির মধ্যে লেক প্লাস এরকম
পার্পেল কালারের পাথরগুলি। এই যে নিচের থেকে যদি আমি দেখি, এই হচ্ছে সে চীনা পাহাড়টা, এদিকে লেকের ভিউ। চাইলে কিন্তু তুমি লেকের মধ্যে বোট রাইড করতে পারবেন। এদিকে আসলে ট্যুরিস্টদের জন্য অনেক দোকান আছে, বাইক পার্কিং। এদিকে ছোট ছোট লেক, এই যে আবার লেক, ওদিকে অনেক ছোট ছোট 3-4টা লেক আছে, ওগুলো চাইলেও ভিজিট করতে পারেন। কলমাকান্দায় কাটানো সময়ের মাঝে কিছু স্মৃতি ছিল সত্যিই দুঃখদায়ক। গিয়েছিলাম গোপালবাড়ি পাহাড়, যাকে অনেকে চিংড়িবঙ্গ পাহাড় নামেও চেনেন। একদম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলাম, চোখের সামনেই ছিল তার অপার সৌন্দর্য, অথচ সামনে এগোতে পারেনি বিজিবির কঠোর নিরাপত্তার ব্যবস্থার কারণে। আশেপাশে কোনো কাঁটাতারের বেড়া না থাকলেও শোনা যায় এই পাহাড়গুলোই নাকি ভারতের সীমানা অন্তর্ভুক্ত। পাশেই ছিল মোমিনের টিলার পাতলা বন, যেগুলো কাগজে কলমের টুরিস্ট স্পট হলেও বাস্তবে তেমন কিছুই নেই। বিরিশিরির চীনামাটি পাহাড় থেকেই বাইকে করে আমরা চলে আসি দুর্গাপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকেই মাত্র 120 টাকায় পৌঁছে যাই ময়মনসিংহে। আর এই ময়মনসিংহে থেকেই 200 টাকায় লোকাল বাসে করে চলে আসি ঢাকায়। যারা রাতটা কাটাতে চান কলমাকান্দাতে, তাদের জন্য ভিডিওর ডিসক্রিপশনে কিছু হোটেলের নাম্বার দেওয়া আছে, সেখানে 300 থেকে 1000 টাকার মধ্যেই রুম বুকিং করে নিতে পারেন। এই ছিল আমার আজকের এই ভ্রমণ গল্প। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ নতুন কোনো অভিযানের গল্প নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। আসসালামু আলাইকুম।